এই মুহূর্তে অজুহাতের বাক্স নিয়ে বসে রয়েছেন আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল। সেই কথাই পরে আসছি। লোকসভা নির্বাচন হয়ে গেল গত কিছুদিন আগে, আর তারপরেই রাজ্যে কিন্তু 4 আসনে বিধানসভা নির্বাচন উপনির্বাচন হলো। আমরা কি দেখলাম? বিধানসভা উপনির্বাচনের যে রেজাল্ট এবং লোকসভা নির্বাচনের ফলাফল, তার মধ্যে একটা বিস্তর আকাশ পাতাল তফাৎ আমরা দেখতে পারলাম। যে 4 কেন্দ্রে উপনির্বাচন হলো, রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা এবং রায়গঞ্জ, এই 4 আসনে কিন্তু ব্যাপক ভোটে জয়ী হয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটি আসনেই কিন্তু 4-0 হয়েছে বিজেপি। অর্থাৎ এই যে আসনগুলো, এই আসনগুলো যদি আমরা লোকসভার ফলাফল দেখি, সেই লোকসভার নিরিখে যদি দেখি, লোকসভা নির্বাচনে এই রানাঘাট দক্ষিণ আসনে কিন্তু বিজেপি এগিয়ে ছিল প্রায় 36,000 ভোটে। বাগদা আসনটিতে বিজেপি এগিয়ে ছিল প্রায় 20,000-এরও বেশি ভোটে। আর রায়গঞ্জ আসনটিতে বিজেপি এগিয়েছিল 46,000-এরও বেশি ভোটে। অর্থাৎ এই 3 আসন কিন্তু আগের বারের যে লোকসভা নির্বাচন, সেখানেও সেই নিরিখে বিজেপি অনেকটা এগিয়ে ছিল, এবং তারপরে এর আগে যে 2021 সালে বিধানসভা নির্বাচন হয়, সেই নির্বাচনেও কিন্তু এই 3 আসন কিন্তু বিজেপির দখলে ছিল। ব্যতিক্রম শুধু একটি আসন, সেটি হচ্ছে মানিকতলা বিধানসভা। এই মানিকতলা বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের নিরিখে এগিয়ে ছিল, তবে খুবই সামান্য একটা ভোটের ব্যবধানে, 3,000 ভোটের ব্যবধানে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। আর সেই আসনটাও কিন্তু তৃণমূল কংগ্রেস অনায়াসে জিতেছেন। এবং এক্ষেত্রে বলা যায় বাকি যে 3টে আসন, যেগুলো বিজেপির একেবারে আমরা যে ফলাফলের নিরিখে দেখতে পাচ্ছি লোকসভা, সেখানে সর্বোচ্চ একেবারে 46,000 ভোটে বিজেপি এগিয়ে, এবং সর্বনিম্ন যদি দেখি তাহলে সেখানে 20,000 ভোটের ব্যবধানে বিজেপি এগিয়ে ছিল লোকসভার নিরিখে। সেই আসনগুলিতেই কিন্তু ব্যাপক ভোটের কিন্তু লিড দিয়ে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। আমরা আরেকবার মার্জিনটা দেখে নিই। তৃণমূল কংগ্রেস এই যে 3 আসন, বাগদা আসন, এখানে জয়ী হয়েছেন একেবারে 33,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন বাগদাতে। এরপরে রানাঘাট দক্ষিণ আসনটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে 40,000-এর কিছু ভোটে। এবং যে আরেকটি আসন, সেটি হচ্ছে রায়গঞ্জে কিন্তু তৃণমূল কংগ্রেস 62,000-এর বেশি ভোটে, মাফ করবেন, রায়গঞ্জে কিন্তু তৃণমূল কংগ্রেস 50,000-এরও ভোটে ব্যবধানে এখানে জয় পেয়েছে। তো একেবারে কিন্তু উল্টো পুরাণ হয়ে গেছে। আর মানিকতলার ক্ষেত্রে যদি বলি, লোকসভা নির্বাচনে 3,000 ভোটের ব্যবধানে মানিকতলায় জিতেছিল মানিকতলায় লিড দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই মানিকতলা বিধানসভা উপনির্বাচনে কিন্তু একেবারে 3 গুণ, অর্থাৎ 3,000 ভোটটাকে একেবারে বাড়িয়ে 62,000 ভোটে জয়ী হয়েছেন কিন্তু এই মানিকতলা উপনির্বাচনে প্রার্থী, তৃণমূল কংগ্রেস প্রার্থী। তো এই আসনগুলো এইরকম ভাবে জয়ী, মানে তৃণমূল কংগ্রেস একেবারে বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে বলা যেতে পারে। একটু খেয়াল করে দেখুন, এই যে আসনগুলিতে ভোট হলো, এখানে 1 মাস আগে বিজেপি 50,000 ভোটে এগিয়েছিল। আর সেই 1 মাস পরেই যখন উপনির্বাচন হলো, তখন কিন্তু দেখা গেল বিজেপি 50,000 ভোটে পিছিয়ে পড়লো, অর্থাৎ তৃণমূল কংগ্রেস সেখানে জিতে গেল। এই এই এখানেই যখন প্রশ্ন ওঠে, তখনই আসে একের পর এক অজুহাত। প্রথম অজুহাতটা কি? প্রথম অজুহাত এটাই যে তৃণমূল কংগ্রেস ছাপ্পা দিয়েছে, রিগিং করে জিতেছে, তাই আমাদের আজ এই হাল, এমনটা শোনা যায়। তাহলে আজকে যদি তৃণমূল কংগ্রেস যদি ছাপ্পা দেয়, রিগিং করে ভোটে যেতে, তাহলে আপনারাই তো কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছিলেন। সেই কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও, উপনির্বাচনে তো যথেষ্ট কেন্দ্রীয় বাহিনী ছিল, সেই কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কিভাবে কিভাবে তারা ছাপ্পা করলো? কেন্দ্রীয় বাহিনীর চোখে কি পড়লো না ছাপ্পা? যে ইলেকশন এজেন্ট ছিল, সেই এজেন্টদের চোখে ছাপ্পা পড়লো না? তাহলে তারা, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, হ্যাঁ ছাপ্পা হয়েছে। যদি ছাপ্পা হয়, কটি বুথে হয়েছে? প্রত্যেকটা বিধানসভার বলা হচ্ছে 4 থেকে 5টি করে বুথে ছাপ্পা হয়েছে। তাহলে আমি তো ধরে নিলাম 5টি বুথে ছাপ্পা হয়েছে। এই 5টি বুথে যদি ছাপ্পা হয়, সেক্ষেত্রে এই 5টি বুথে যে প্রত্যেকটা বিধানসভার 5টি বুথে করে ছাপ্পা যদি না হতো, তাহলে নাকি বিজেপির দাবি যে তারা জিতে যেত। তাহলে ব্যাপারটা কি এরকম যে ছাপ্পা ভোট হয়েছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেখেনি, ইলেকশন এজেন্ট দেখেনি, আজকে যারা কান্নাকাটি করছে তারাই শুধু দেখেছে? বেশ, এর পরের কি অজুহাত?
এর পরের অজুহাত আরেকটা আসে যে এটা তো উপনির্বাচন, উপনির্বাচনের ফলাফল বারবারই শাসক দলের কাছেই যায়। শাসক দলের কাছে একটা অ্যাডভান্টেজ অবশ্যই থাকে, শাসক দলই কিন্তু উপনির্বাচনে জেতে, এমনটাই বলা হয়। তো তাহলে আমরা একটু বিধানসভা ভিত্তিক একটু তাকানোর চেষ্টা করি। প্রথমেই বাগদা বিধানসভা, বাগদায় কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে একেবারে সর্বকনিষ্ঠ প্রার্থী বলা যেতে পারে প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। তিনি একেবারে সর্বকনিষ্ঠ একেবারে বলা যেতে পারে, অত্যন্ত কম বয়সে তিনি এই বাগদা বিধানসভায় লড়াই দিয়েছেন এবং তিনি জয়যুক্ত হয়েছেন। এই প্রার্থীকে কিন্তু হুট করে তৃণমূল কংগ্রেস মাঠে নামিয়ে দেয়নি। যদি আপনাদের মনে থাকে, এই মধুকন্যা ঠাকুর কিন্তু কিছুদিন আগে সংবাদের শিরোনামে উঠে এসেছিল। কিভাবে? আপনারা অনেকেই হয়তো শুনেছেন বা দেখেছেন, মধুকন্যা ঠাকুর কিন্তু কিছুদিন আগে অনশনে বসেছিল। তিনি অভিযোগ করেছিল যে তার যে ঠাকুর বাড়ির যে ঘর রয়েছে, বড়মার যে ঘর রয়েছে, সেই ঘরে কিন্তু শান্তনু ঠাকুর তালা মেরে দিয়েছেন, তাদেরকে উঠতে দিচ্ছে না, সেই ঘর পরিষ্কার করতে দিচ্ছে না, সেই ঘরে তারা ঢুকতে পারছেন না, এমনটা কিন্তু শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এই মধুপর্ণা ঠাকুর। তারপরে কিন্তু তাকে অনশনে বসে থাকতেও দেখা যায়। সেখান থেকেই কিন্তু মধুপর্ণা ঠাকুর কিন্তু একটা উঠে আসে এবং তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেস বিধানসভায় তাকে প্রার্থী করে। তো একেবারে তৃণমূল কংগ্রেস কিন্তু হুট করে কোনো প্রার্থীকে নামিয়ে দেয়নি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তৃণমূল কংগ্রেস অবশ্যই একটা ভালোভাবে চেষ্টা মানে এ করে এই বাগদা বিধানসভা কেন্দ্রটি কিন্তু প্রার্থী নির্বাচন করেছে এবং এই কেন্দ্রে বিজেপির শক্ত ঘাঁটি বলা চলে, কারণ শান্তনু ঠাকুরের নিজের কেন্দ্র একেবারে বলা যেতেই পারে। এই কেন্দ্রে কেন্দ্রটা একেবারে কঠিন ছিল, কারণ বাগদা বিগত 13 বছর ধরে কিন্তু তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রটা পায়নি। এখানে বিজেপি বিধায়ক বা বিজেপি জয়ী হয়ে আসছে এবং এই কেন্দ্রটি একেবারে কিন্তু তৃণমূল কংগ্রেস এবারে জয়যুক্ত হয়েছে। যে বিষয়টা বলছিলাম, এই বাগদা কেন্দ্র কিন্তু 13 বছর ধরে বিজেপির দখলে ছিল। বারবারই বলা হয় উপনির্বাচনে তৃণমূল মানে উপনির্বাচনে শাসক দলের পক্ষেই ভোটটা যায়, কিন্তু এই বাগদা বিধানসভা কেন্দ্র কিন্তু একেবারে যেহেতু বিজেপির পক্ষে, বিজেপির একটা শক্ত ঘাঁটি, সেখানে কিভাবে হেরে যায়। এবারে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই উপনির্বাচনে কিন্তু একটা রিপিট হয়েছে ক্যান্ডিডেটের, কারণ বিজেপি থেকে আসা মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণী, এই দুজন কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন। তারপরে তারা হেরে যায় বিজেপি প্রার্থীর কাছে। সেই পরাজিত প্রার্থীরা কিন্তু আবারও কিন্তু তারা বিধানসভায় দাঁড়ায় এবং সেখানে কিন্তু জয়লাভ করে। এর কারণ হিসাবে বলা যেতে পারে এই কৃষ্ণ কল্যাণী যেখানে বিধায়ক হিসাবে বিজেপির বিধায়ক হিসাবে ছিলেন, সেই রায়গঞ্জে পুনরায় সেখানে লোকসভা নির্বাচনে হারলেও সেখানে আবার বিধানসভায় দাঁড়িয়ে সেই একই জায়গার বিধায়ক হিসাবে দাঁড়িয়েছে, শুধু দল পরিবর্তন হয়ে গেছে। আগে বিজেপির বিধায়ক ছিল, এখন হয়েছে তৃণমূলের বিধায়ক। আর মুকুটমণি অধিকারীর ক্ষেত্রেও একই বিষয় বলা যেতে পারে। রানাঘাট দক্ষিণে তিনি বিজেপির বিধায়ক ছিলেন, তারপরে রানাঘাটে লোকসভা নির্বাচনে তিনি দাঁড়ালেও সেখানে পরাজিত হয় এবং তারপরে তিনি বিধানসভা উপনির্বাচনে রানাঘাট দক্ষিণে জয়লাভ করে। অর্থাৎ তিনি যেখানকার বিধায়ক ছিলেন সেখানকার বিধায়কই আবার হয়ে গেলেন। মাঝখানে শুধু একটু ওই মানে ওই 6 মাস মতো একটু ওলটপালট হয়ে গেছিল, কিন্তু মাঝখান দিয়ে কি হলো, দলটা পাল্টে গেল। আগে ছিল বিজেপি, এখন হয়ে গেল তৃণমূল কংগ্রেস। তো এই আসনগুলি কিন্তু একেবারে বিজেপির শক্ত ঘাঁটি বলা যায়। যদিও অনেকে বলে থাকেন বা বিজেপিও যে বলছে যে উপনির্বাচনের ফলাফল সাধারণত শাসক দলের পক্ষে যায়, কিন্তু এই 3টে আসনের ক্ষেত্রে কিন্তু একেবারে ব্যতিক্রম ছিল, কারণ এই 3টে আসনে কিন্তু লোকসভার নিরিখে একেবারে অনেক বিপুল ভোটে কিন্তু বিজেপি এগিয়েছিল, লিড দিয়েছিল। এরপরের যে আসন সেটি হচ্ছে মানিকতলা বিধানসভা কেন্দ্র। সেই কেন্দ্রে কিন্তু লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 3000 কিছু ভোটে, বেশি ভোটে। তবে এই আসনটি 2021 সালে জয়যুক্ত হয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রয়াত সাধন পান্ডে তিনি কিন্তু এই আসনে জয়যুক্ত হয়েছিলেন এবং তারপরে তিনার মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে
তারপরে তিনি এই আসনটি কিন্তু ফাঁকা ছিল দীর্ঘদিন ধরে, কারণ বিজেপি প্রার্থীর করা একটি মামলায় ভোট আটকে ছিল। তারপরে সেই আসনে আবার এই পুনরায় ভোট হয় এবং এখানে কিন্তু বিজেপি, সেইবারের যে বিজেপি প্রার্থী পরাজিত কল্যাণ চৌবে, তিনি কিন্তু এবারে প্রার্থী হয়, তবে তিনি কিন্তু একটা ব্যাপক মার্জিনে হেরে যায়। যে মানিকতলায় লোকসভা নির্বাচনে ৩,০০০ ভোটে, ৩,০০০ প্লাস ভোটে জয়ী হয়েছিল, ৩,০০০ প্লাস ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, সেই আসনেই কিন্তু একেবারে ভোট সোয়াইপ করে কিন্তু তৃণমূল কংগ্রেস ৬২,০০০-এরও বেশি ভোটে জয়যুক্ত হয়। তৃণমূলের শুক্তি পান্ডে সেখানে জয়ী হয়। তো এই আসনগুলি মানিকতলায় একেবারে শহরাঞ্চল, আপনারা জানেন যে একটা লোকসভা নির্বাচনের নিরিখে যখন বিশ্লেষণ হয়, তখন বলা হয় যে শহরাঞ্চলের একটা ভোট পার্সেন্টেজ কিন্তু তৃণমূলের অনেকটা কমে গেছে এবং বিজেপির বেড়ে গেছে। তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্যোগী হতে দেখা যায়। তিনি বিভিন্ন ফুটপাত দখল এই সমস্ত নিয়ে তিনি একটা করেন, তিনি একটা বৈঠক করেন এবং তারপরে কিন্তু নির্দেশ দেওয়া হয় ফুটপাত মুক্ত করতে হবে। তো এটা সার্বিকভাবে মনে করা হচ্ছে যে এই যে বিশ্লেষণের পরে যে লোকসভা নির্বাচনের নিরিখে শহরাঞ্চলে তৃণমূলের ভোট পার্সেন্ট কমেছে, সেই সেই বিষয়টার মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় এই শহরের ফুটপাত গুলো দখল মুক্ত করার একটা প্রয়াস করেছেন। এবং তারপরে মানিকতলায় একটা বিষয় কিছুদিন পরে, লোকসভা নির্বাচনের পরে একটা জিনিস আপনারা সকলেই হয়তো খেয়াল করেছেন, টেলিভিশনের পর্দায় দেখেছেন। তো এই মানিকতলা বিধানসভাটি হচ্ছে তো আপনার কলকাতা উত্তরের অন্তর্গত, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর এই সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়যুক্ত হয়েছেন আপনারা জানেন। এবং তারপরেই কিন্তু একটা ঘটনা আমাদের সকলের সামনে আসে, সেটা হচ্ছে একটি উল্টোডাঙার একটি আবাসনে, সেখানে কিন্তু একটা বিশাল র্যালি আবাসনের মধ্যে ঢুকে পড়ে। অটোর লাইন, অটোর সারি কিন্তু আবাসনের বাইক নিয়ে, অটো নিয়ে ঢুকে পড়ে এবং সেখানে ফুল স্পিডে ডিজে চালানো হয় এবং সেখানে কিন্তু স্লোগানিং করা হয় বিভিন্ন ভাবে। সেই আবাসনে বেশ কিছুক্ষণ একটা বলা যেতে পারে তাণ্ডব চালানো হয়, এমনটা কিন্তু আপনারা দেখেছিলেন টিভির পর্দায়। তো ওই আবাসনটি হচ্ছে মানিকতলা বিধানসভার অন্তর্গত। এবং এখানে কেন এই ঘটনাটি ঘটানো হয়েছিল তার কারণ হচ্ছে, কারণ হিসাবে যেটা উঠে আসছে সেটা হলো এই মানিকতলা বিধানসভার অন্তর্গত এই বুথে, এই আবাসনের যে বুথ, সেই বুথে কিন্তু বিজেপি একটা লিড পেয়েছিল এবং সেই কারণে কিন্তু তৃণমূল কংগ্রেস এমনটা করেছে, এমনই অভিযোগ করেছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিজেপি নেতৃত্বরা। তো এই ঘটনা ঘটার পর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রেগে যান। রেগে গিয়ে তিনি কিন্তু কুণাল ঘোষ এবং সেখানকার এলাকার লোকাল স্থানীয় কাউন্সিলরদের ক্ষমা চাওয়ার জন্য সেই আবাসনে পাঠান। এর মানে রাজ্যে তো অনেক কিছু ঘটনা ঘটছে, তবে এই আবাসনে এই ঘটনাটা ঘটার পরে কেন মুখ্যমন্ত্রী এতটা উদ্ধত হলেন তার কারণ হচ্ছে, মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন যে লোকসভা নির্বাচনের পর এমনটা ঘটনা ঘটেছে এবং তার কিছুদিন পরেই কিন্তু রয়েছে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর সেই উপনির্বাচনকে সামনে রেখে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই আবাসনে কিন্তু আবাসনের মানুষদের কাছে ক্ষমা চাওয়ার জন্য কুণাল ঘোষ এবং লোকাল স্থানীয় কাউন্সিলরদের পাঠায়। এবং এটাও একটা অবশ্যই একটা প্রভাব পড়েছে মানিকতলায়, এমনটাই কিন্তু বলা যেতে পারে। তো এই চারটি আসনে কিন্তু একেবারে বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে। মানিকতলা যদি বাদ দিই, বাকি তিনটে আসন কিন্তু বিজেপির একেবারে শক্ত ঘাঁটি বলা যেতেই পারে এবং সেই আসনগুলো বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। এবং আগামী দিনে 2026 সাল আর মাত্র 2 বছরও বলা ভুল, 2 বছরেরও কম এই সময়টা রয়েছে। এবং এরপরে কিন্তু এর আগে মানে বিধানসভা উপনির্বাচনের ঠিক আগে যখন একটা বিশ্লেষণ করা হচ্ছিল, তখন বারবার বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল, রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারা বলছিল যে এই যে নির্বাচন, উপনির্বাচন, এইটার উপরে নির্ভর করবে অনেকটাই তৃণমূল বিজেপির আগামী দিনের ভবিষ্যৎ। 2026-এ তাদের ভবিষ্যৎ নির্ভর করবে এই ফলাফলে। তবে যেমনটা ফলাফল এই হিসাবে যদি দেখা যায়, তাহলে বিজেপি নিজের গড় হারালো 2026-এ। বিজেপির পক্ষে এই রাজ্যে ক্ষমতায় আসা একেবারে অসম্ভব হয়ে পড়ছে, এমনটাই কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে। এখন 2 বছর রয়েছে, এই 2 বছরে দেখা যাক তারা কি করে, ঘুরে দাঁড়াতে পারে নাকি বিজেপি পশ্চিমবঙ্গের মাটি থেকে আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যায়। সবটাই আমাদের
নজরে থাকবে। হাতে আর মাত্র 2 বছর, তারপরেই 2026-এর বিধানসভা নির্বাচন। তবে এখন যা ট্রেন্ড, এতে 2026-এ বিজেপির পক্ষে ক্ষমতায় আসা অনেকটাই কঠিন হয়ে পড়বে, এমনটাই আমরা মনে করি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো প্রতিবেদন নিয়ে।